আচ্ছা, আপনাদের মনে আছে ছোটবেলায় যখন আপনাদের শরীর খারাপ হতো, জ্বর সর্দি হতো, তখন আপনার বাড়ির লোক আপনাকে এমন একটা ডাক্তারের কাছে নিয়ে যেত যে ডাক্তার না তো কোনো কড়া ওষুধ দিত, না কোনো ইঞ্জেকশন দিত, বরং ওষুধের নামে ছোট ছোট মিষ্টি মিষ্টি গুলি খেতে দিত। আপনাদের মধ্যে অনেকে হয়তো সেই সময়টা ভুলে যেতে পারে, কিন্তু একে হোমিওপ্যাথি বলা হয়। আর বর্তমানে সারা পৃথিবীতে এর মার্কেট প্রায় $17 বিলিয়ন হয়ে গেছে। একদিকে যেমন এর মার্কেট ধীরে ধীরে বাড়ছে, তেমনি অন্যদিকে অনেক এক্সপার্টরা আছে যারা এর বিরুদ্ধে বিভিন্ন রকম প্রশ্নও তুলে থাকে। তাহলে চলুন আজকে এই ভিডিওতে এই ব্যাপারগুলোকে একটু ডিটেলে বোঝার চেষ্টা করা যাক। 2014-তে ভারতে একটা মিনিস্ট্রি তৈরি করা হয় যার নাম ছিল আয়ুষ মিনিস্ট্রি। এই নামেতে এর মানে হলো আয়ুর্বেদা এবং শেষের এইচ এর মানে হলো হোমিওপ্যাথি। সারা ভারতে যত আয়ুষের ওয়েলনেস সেন্টার আছে তার প্রায় 1/3 হোমিওপ্যাথি ওয়েলনেস সেন্টার। আর এই আয়ুষ ওয়েলনেস সেন্টারে যে সমস্ত ডাক্তাররা কাজ করে তাদের মধ্যে 37% হোমিওপ্যাথির ডক্টর। এবার যদি অ্যালোপ্যাথির সঙ্গে একে কম্পেয়ার করা যায় তাহলে ভারতে যত ডক্টর আছে তাদের মধ্যে মাত্র 5% হোমিওপ্যাথিতে চিকিৎসা করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই 5% ডক্টর প্রায় 20% পেশেন্টকে দেখে। একদিক থেকে যদি দেখা যায় তবে আমাদের প্রাচীন আয়ুর্বেদের সমান পপুলার হয়ে গেছে এই হোমিওপ্যাথি। তবে এটা যতই পপুলার হয়ে যাক না কেন, অনেক এক্সপার্ট আছে যারা একে অকার্যকারী এবং অবৈজ্ঞানিক মনে করে এখনো। তবে তারা এই হোমিওপ্যাথিকে এত ক্রিটিসাইজ করে কেন সেটা জানার জন্য আপনাদের জানতে হবে যে হোমিওপ্যাথির ইতিহাসটা কি এবং হোমিওপ্যাথি শুরু হওয়ার বেসিক প্রিন্সিপালটা কি ছিল। আর এই ইতিহাসটা জানার পর আপনিও অবাক হয়ে যাবেন। আসলে হোমিওপ্যাথির শুরুটা হয়েছিল একটা ফ্রাস্ট্রেশনের কারণে, আর এই ফ্রাস্ট্রেশনটা ছিল সেই সময়কার মেডিকেল প্র্যাকটিসের বিরুদ্ধে। বছরটা ছিল 1996। আর সত্যি কথা বলতে সেই সময় কোনো রোগের থেকে বেশি কষ্টকর ছিল সেই রোগের চিকিৎসা। ব্যাপারটা একটা দুটো এক্সাম্পল শুনলেই আপনি বুঝতে পারবেন। সেই সময় ইউরোপে চলতো ব্লাড লেটিং এর কনসেপ্ট। যে কোনো ছোটখাটো রোগ হলেই তখন মানুষের শিরা কেটে রক্ত বের করে দেওয়ার একটা প্রথা ছিল। সে আপনার ছোটখাটো জ্বর সর্দি কাশিই হোক না কেন, তারা মনে করতো রোগ হয়েছে মানে রক্ত দূষিত হয়ে গেছে, তাই রক্ত বের করে দিলে শরীর থেকে ওই দূষণটাও কমে যাবে। এমনকি আমেরিকার রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের মৃত্যুও এই কারণেই হয়েছিল। তার গলা খারাপ হওয়ার ফলে শরীরে শিরা কেটে ব্লাড লেটিং শুরু করে দেওয়া হয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়ে যায়। এছাড়াও রোগীকে ল্যাক্সেটিভ দেওয়া হতো কিংবা এমন কোনো জিনিস খাওয়ানো হতো যাতে রোগীর বমি হয়। তখন তারা মনে করত শরীর খারাপের পরে যদি পেট খারাপ হয় কিংবা বমি হয়ে যায় তবে শরীর থেকে দূষিত জিনিস বেরিয়ে যাবে। তাই এই সমস্ত ছোট ছোট অসুখকে ঠিক করার জন্য তারা এমন এমন পদ্ধতি বানিয়ে রেখেছিল যে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তবে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে এখন যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আপনি দেখতে পান ডাক্তারের কাছে, সেই সমস্ত জিনিস মানে ব্লাড প্রেশার মাপার যন্ত্র, স্টেথোস্কোপ, এই সমস্ত কিছু তখন ছিল না। সেই সময় জার্মানিতে থাকা একজন ব্যক্তি যার নাম ছিল স্যামুয়েল হ্যানেমান, তিনি এই সব কিছু দেখেন এবং ফ্রাস্ট্রেশনে বলেন যে এই চিকিৎসা পদ্ধতি অ্যালোপ্যাথি। তার মানে যে পদ্ধতিতে বেশিরভাগ মানুষ এখন চিকিৎসা করে সেই পদ্ধতির নাম অর্থাৎ অ্যালোপ্যাথি একজন ফ্রাস্ট্রেশনে এসে দিয়েছিল। তিনি বলেছিলেন এই পদ্ধতিতে মানুষকে ট্রিট করার জন্য তার যে রোগ হয়েছে তার অপোজিট কিছু দেওয়ার চেষ্টা করা হয় যাতে সে ঠিক হয়ে যায়। তবে আমি একটা টেকনিক তৈরি করব যার নাম আমি দেব হোমিওপ্যাথি, আর এই ব্যক্তিকেই বলা হয় ফাদার অফ হোমিওপ্যাথি। তিনি বলেন যে আমি বেসিক কিছু কনসেপ্ট বানাবো যার উপর ভিত্তি করে এই হোমিওপ্যাথির চিকিৎসা হবে। আর এই কনসেপ্টটা কি ছিল সেটা জানার পর আপনারও একটু অবাক টাইপের এবং আশ্চর্যজনক মনে হবে। তার প্রথম কনসেপ্ট ছিল প্রিন্সিপাল অফ সিমিলার। তিনি বলেন যে যে জিনিসের জন্য রোগটা হয়েছে সেই জিনিসেরই যদি ছোট ছোট করে ডোজ দেওয়া হয় তাহলে এর থেকেই ওই রোগের কিওরও তৈরি হতে পারে। দ্বিতীয় প্রিন্সিপাল হলো ডাইলিউশনের। এই কনসেপ্ট অনুযায়ী তিনি বলেন যে ওষুধ ডিরেক্টলি দেওয়া চলবে না, বরং একে ডাইলিউট করে দিতে হবে। মানে 1 ভাগ আপনি ওষুধ নিন, তার সঙ্গে 9 ভাগ অন্য কোনো জিনিস মিশিয়ে দিন। এক্ষেত্রে যে ওষুধটা তৈরি হবে তার মাত্র 10 ভাগের 1 ভাগই ওষুধ থাকবে, আর একে বলা হয় 1x ডাইলিউশন। আরো যদি ডাইলুট করতে হয় তবে প্রথমবারে যে মিক্সচার তৈরি হয়েছে তার থেকে 1 পার্ট নিন এবং তার সঙ্গে আরো 9 ভাগ অন্য কোনো জিনিস মিশিয়ে দিন, আর এর থেকে তৈরি হবে 2x ডাইলিউশন। তার মানে এই মিক্সচারের ক্ষেত্রে 100 ভাগের মধ্যে 1 ভাগ ওই ওষুধ থাকবে। হোমিওপ্যাথির ভাষাতে 2x কে সিও বলা হয়ে থাকে। এবার এর থেকেও যদি 1 ভাগ নিয়ে তার সঙ্গে 9 ভাগ অন্য জিনিস মিশিয়ে দেওয়া যায় তাহলে তৈরি হয় 2c ডাইলিউশন। এখানে ওষুধের 10,000 ভাগের মধ্যে 1 ভাগ ওই ওষুধ থাকবে। এবার আপনি কোনো হোমিওপ্যাথির দোকানে যান এবং ওই ওষুধের লেভেলে তার পোটেন্সিটা চেক করে দেখুন। এখানে অনেক ওষুধের পোটেন্সি আপনি 30x পর্যন্ত, 200c পর্যন্ত দেখতে পাবেন।
তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি যে হোমিওপ্যাথির ওষুধটা খান সেটা কত বেশি ডাইলুটেড থাকে। এবার আমি আপনাদেরকে একটা খুবই সাধারণ প্রশ্ন করছি, যে ওষুধটা যত বেশি ডাইলুটেড হবে তার পাওয়ার তত বেশি হবে নাকি কম হবে? একবার ঠান্ডা মাথায় কিংবা কমন সেন্স ইউজ করে আপনি এর উত্তরটা দেওয়ার চেষ্টা করুন তো। যদি আপনার মাথায় আসে যে যত বেশি ডাইলুটেড হবে তত তার পাওয়ার কম হবে, তাহলে আপনি একেবারেই ভুল। কারণ স্যামুয়েল এই ডাইলুশনের পিছনে একটা অদ্ভুত কারণ এবং অদ্ভুত ব্যাখ্যা দেন। তিনি বলেন যে যতবার এই ওষুধকে ডাইলুট করা হয় ততবার একে খুব জোরে জোরে ঝাঁকুনি দিতে হয়। তাই এই সব কিছু করার পরে যে জিনিসটা বেঁচে থাকে সেটা ওষুধ নয়, বরং একটা স্পিরিট টাইপের হয়ে যায়। মানে যে জলটা থাকবে সেই জলটাই এই ওষুধের সবকিছুকে অ্যাবজর্ব করে নেবে। আর এই সব কারণের জন্যই হোমিওপ্যাথির ক্রিটিক যারা আছে তারা বলে যে এটা আসলে কি, এর পেছনে কি লজিক আছে? কোনো জিনিসকে যত বেশি ডাইলুট করা হবে তার পাওয়ার কিভাবে বাড়তে পারে? এবার একটা বড় প্রশ্ন চলে আসে, হোমিওপ্যাথির পদ্ধতি যদি এত বেশি কন্ট্রোভার্সিয়াল হয় তাহলে হোমিওপ্যাথি ধীরে ধীরে এত বেশি পপুলার হয়ে গেল কি করে? প্রথম কারণ হলো মডার্ন চিকিৎসা পদ্ধতির ওপর অবিশ্বাস। আসলে হোমিওপ্যাথি যখন শুরু হয়েছিল তখন একটা অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতি হিসেবে শুরু হয়েছিল, কারণ সেই সময় যে পদ্ধতিতে চিকিৎসা হতো তার উপর মানুষ খুব বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। এমনকি বর্তমানেও এমন অনেক মানুষ আছে যারা অ্যালোপ্যাথির রিয়াকশন এবং তার সাইড এফেক্ট থেকে ভয় পায়। এই কারণে অনেকেই হোমিওপ্যাথির দিকে চলে যায়। আর আপনি ভাবুন না, কড়া কড়া ওষুধ, মোটা মোটা ইঞ্জেকশনের থেকে ছোট ছোট মিষ্টি মিষ্টি কিউট কিউট গুলি খেতে কে আর অপছন্দ করবে বলুন? দ্বিতীয় কারণ হলো ধনী মানুষদের সাপোর্ট। প্রথমে আমারও এরকম মনে হতো যে অ্যালোপ্যাথির ওষুধগুলোর দাম এত বেশি হওয়ার জন্য হয়তো অনেক গরিব মানুষরা ওই অ্যালোপ্যাথি কিনতে পারে না, তাই হয়তো হোমিওপ্যাথির দিকে চলে যায়। কিন্তু ব্যাপারটা একেবারেই সেরকম নয়। এমনকি ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলির কাছেও হোমিওপ্যাথির ডাক্তার থাকতো। কুইন এলিজাবেথের কাছেও প্রায় 17 বছর পর্যন্ত একটা হোমিওপ্যাথির ডক্টর ছিল। জার্মানিতে এটা দেখা গেছে যে আপার মিডল ক্লাসের মানুষের মধ্যে হোমিওপ্যাথি খুবই পপুলার। ইউরোপের 6টা দেশের উপর স্টাডি করে এটা জানা যায় যে যে সমস্ত মানুষের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা একটু কম আছে তাদের মধ্যে হোমিওপ্যাথিটা অনেক বেশি পপুলার। আবার এটাও দেখা গেছে যে অনেক শিক্ষিত মানুষরাও হোমিওপ্যাথি ব্যবহার করে। তবে অনেকের মতে শিক্ষিত হওয়া এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনা থাকা এক সমান নয়, কারণ ইউরোপেতে আর্টস এবং কালচার নিয়ে পড়াশোনা করা মানুষদেরও হাইলি এডুকেটেড মনে করা হয়। এই কারণে এই সমস্ত মানুষরা এডুকেটেড হলেও তাদের মধ্যে সায়েন্টিফিক টেম্পারামেন্ট অতটা বেশি থাকে না। তবে এবার আপনি বুঝতে পেরেছেন যে হোমিওপ্যাথি কিভাবে এত বেশি পপুলার হয়েছে। এবার দেখা যাক যে একে এত বেশি ক্রিটিসিজম করা হয় কেন। এর মেন ক্রিটিসিজম হয় এই ডাইলুশনটাকে নিয়ে। আসলে অ্যাভোগাড্রোস নাম্বার বলে একটা নাম্বার হয় যার উপরে কোনো সাবস্টেন্সকে ডাইলুট করতে থাকলে একটা সময় এমন আসে যে ওই সলিউশনের মধ্যে অরিজিনাল সাবস্টেন্সের একটা মলিকিউলও থাকে না। আর হোমিওপ্যাথির ভাষায় যদি বলা হয় তবে এই নাম্বারটা 12C কিংবা 24X এর উপরে। আর হোমিওপ্যাথিতে 30X এমনকি 200C পর্যন্ত ডাইলুটেড ওষুধ পাওয়া যায়। তাই যারা ক্রিটিসাইজ করে তারা বলে যে 30X এর যদি আপনি কোনো ওষুধ খান তাহলে আপনাকে ওই ওষুধের 30,000 লিটার মেশাতে হবে ওই ওষুধের একটা মলিকিউল পেতে গেলে। এই কারণে তারা বলে যে এত বেশি ডাইলুটেড ওষুধ কিভাবে এত পাওয়ারফুল হতে পারে। এরপর অনেকে বলে যে বারবার ঝাঁকুনির ফলে যে একটা সলিউশন তৈরি হয় যাকে হোমিওপ্যাথির ডাক্তাররা একটা স্পিরিট হিসাবে মনে করে, সেখানে হয়তো ওষুধের কোনো মলিকিউল থাকবে না কিন্তু ওই ওষুধের সমস্ত গুণ ওই জলের মধ্যে চলে আসে। তো এটা কিভাবে সম্ভব হতে পারে? তাই অনেকে বলে যে নদীতে তো অনেক জল আছে, আর নদী যখন উৎস থেকে মোহনা পর্যন্ত যায় তখন অনেক ঝর্ণা এবং অনেক জায়গাতে বহু জায়গায় ধাক্কা খায় এবং অনেক ঝাঁকুনিও জলকে সহ্য করতে হয়। তাহলে ওই নদীতে যদি একটু বিষ মিশিয়ে দেওয়া যায় তাহলে কি সম্পূর্ণ নদীর জল একেবারে ভয়ঙ্কর বিষে পরিণত হবে যেটা খাওয়ার পরে যে কোনো প্রাণী মারা যাবে? বাস্তবে তো এরকম হয় না। তাই এই পোটেন্সি আর বারবার ঝাঁকুনি দেওয়ার এদের যে মেথডটা আছে সেটার উপরেও এই কারণে অনেক মানুষ প্রশ্ন তুলে থাকে। কিন্তু যারা ক্রিটিসিজম করছে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে এতটাই যদি অবৈজ্ঞানিক হয় তবে এই ওষুধ খেয়ে মানুষ ঠিক হচ্ছে কিভাবে, এই প্রশ্নের উত্তর যারা ক্রিটিসিজম করছে তারা দু রকম ভাবে দিয়ে থাকে। তারা বলে যে প্রথম কথা হলো হোমিওপ্যাথিতে যে কনসালটেশন ডাক্তারের সঙ্গে হয় সেটা অনেক সময় নিয়ে হয়। ডাক্তাররা ভালো করে জিজ্ঞেস করে রোগী কি খায়, কোথায় যায়, পুরো তার লাইফস্টাইলটা জানে এবং ওষুধ দেওয়ার সময় তারা অনেক ধরনের কন্ডিশন লাগিয়ে দেয় যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এক্সারসাইজ করতে হবে, কখন ঘুম থেকে উঠতে হবে, কখন ঘুমাতে যেতে হবে। তো ওষুধ যত না বেশি কাজ করে তার থেকে তার লাইফস্টাইলটা যে চেঞ্জ করে দেওয়া হয় সেটা রোগীকে সুস্থ করার জন্য বেশি কাজ দেয়।
দ্বিতীয় জিনিস তারা যেটা বলে সেটা হলো প্লেসিবো এফেক্ট। অনেক সময় কাউকে যদি আপনি একটা চিনির টুকরো ধরিয়ে দেন এবং বলেন যে এটাই ওষুধ, এটা খেলে আপনি ঠিক হয়ে যাবেন, তাহলে সাথে সাথে ব্রেনের মধ্যে কিছু অ্যাক্টিভিটি হওয়া শুরু হয়ে যায়। ওই ব্যক্তি সত্যিই মনে করতে থাকে যে এটাই ওষুধ, এটা খেলেই হয়তো আমি ঠিক হয়ে যাব, আর সেই হিসাবে আমাদের ব্রেনও কাজ করে। আর এই প্লেসিবো এফেক্টের জন্য অনেক সময় হোমিওপ্যাথির ওষুধ খেয়ে মানুষ সুস্থ হয়ে যায়। এই প্লেসিবো এফেক্টের কথাটা আপনি ভ্যাকসিনের টেস্টের সময়ও হয়তো শুনে থাকতে পারেন। প্রথমে দুটো গ্রুপ তৈরি করে নেওয়া হয়, কিছু মানুষকে অরিজিনাল ভ্যাকসিন দেওয়া হয়, কিছুকে ফেক, আর এইভাবে টেস্ট করা হয় যে প্লেসিবো এফেক্টের থেকে অরিজিনাল ভ্যাকসিনটা আসলেও ভালো কাজ করছে কিনা। আর অনেক ক্রিটিকরা বলে যে এই প্লেসিবো এফেক্টই হোমিওপ্যাথির ওষুধের ক্ষেত্রেও কাজ করে। তো এত সব কিছু আমরা দেখার পরে এর থেকে আমরা শিক্ষা কি নিতে পারি? দেখুন, হোমিওপ্যাথি একটা অল্টারনেটিভ মেডিকেল সিস্টেম, আর এর মধ্যে অনেক ভালো জিনিসও আছে। সবথেকে ভালো জিনিস হলো ডাক্তাররা পেশেন্টের সাথে অনেকক্ষণ কনসাল্ট করে, শুধুমাত্র রোগের উপর ফোকাস না করে ওই ব্যক্তির লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা তারা করে, যার ফলে রোগটা তো ঠিক হয়ে যায়, বরং ফিউচারেও তার জীবন আরো অনেক সুস্থ ও সুন্দর হয়ে ওঠে। তাছাড়াও স্পেসিফিক্যালি কিছু রোগ আছে যেখানে হোমিওপ্যাথি খুবই কাজ দেয়। অনেক সময় ডাক্তাররা হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথির মিক্সচারও দিয়ে থাকে। এছাড়া বাচ্চাদের মধ্যে হোমিওপ্যাথির সাইড এফেক্ট অনেক কম হয়, তাই একে একেবারে অবৈজ্ঞানিক বলে রিজেক্ট না করে মাঝে মাঝে ট্রাই করে দেখা দরকার। তবে হোমিওপ্যাথির ওপরে যে বড় বড় ক্রিটিসিজম হয়, সেই প্রশ্নগুলোকে সলভ করার জন্য হোমিওপ্যাথিকে নিজেকেই কাজ করতে হবে। হোমিওপ্যাথির ডাক্তারদের আরো বেশি রিসার্চ করে ওই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করা দরকার, যাতে হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস সাধারণ মানুষের মধ্যে আরো বেশি জাগে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, হোমিওপ্যাথি কি একেবারেই বেকার, নাকি কোনো কোনো ক্ষেত্রে এটা সত্যি অ্যালোপ্যাথির থেকেও বেশি কাজ দিতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার উত্তরটা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর একটা লাইক করতে একদম ভুলবেন না। চ্যানেল নতুন এলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হয় পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।